মধ্যবর্তী নির্বাচনের পথে হাঁটছে বাংলাদেশ। যে কোনো মুহূর্তে সরকারের পতন হয়ে ক্ষমতায় চলে আসতে পারে জামাত ইসলামীর নেতৃত্বের জোট কিংবা জামাত ইসলাম। এই কথাগুলো এখন বাংলাদেশের মানুষের বিভিন্ন জায়গায় চৌর হচ্ছে। সে কথাটা আমি আপনাদেরকে অ্যাডভান্স বলে যাচ্ছি। সরকার কয়েকটি বিষয় যদি নজর না দিতে না পারে এবং ঐক্যবদ্ধ একটি বাংলাদেশ গড়তে তারা যদি ব্যর্থ হয়, তাহলে সরকার শেষ পর্যন্ত থাকতে পারবে এটা এখন সম্ভাবনা ক্ষীণ হয়ে দাঁড়িয়েছে এবং প্রতিদিন মানুষের মুখের ভাষ্য এটাই। মানুষ চিন্তা করেছিল এই সরকার যে কোনো মূল্যে সংস্কার করে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিবে, কিন্তু আমরা দেখলাম নির্বাচনের পরেই এই সরকার সবচেয়ে বড় ভুলটা করেছে। জুলাইয়ের চেতনাটার কাছ থেকে দূরে সরে গিয়ে বস্তা পচা পুরাতন রাজনীতি চলে গিয়েছে এবং চলে যাওয়ার কারণে আজকের বিরোধী মতের কাছে তাদের সাবজেক্ট তুলে দিয়ে তারা এখন এক প্রকার ফ্যাসিস্টের পথে হাঁটা শুরু করেছে। তথা এখন দেশপ্রেমিক দল বলতে মানুষ মনে করে জামাত ইসলাম এবং তাদের সাথে থাকা জোটের অন্যান্য নেতৃবৃন্দ কিংবা যারা রাজনীতি করছেন তাদেরকে। আর আওয়ামী লীগের পুরাতন বস্তাপচা রাজনীতির পথে হাঁটছে বিএনপি, এটা এখন জনগণ বিশ্বাস করা শুরু করেছে। এটাই বিএনপির সবচেয়ে অধপতনের কারণ হবে বলে আমি মনে করি। আমার এই ভিডিওটা সরকার পড়ে যাক দ্রুত এই উদ্দেশ্যে নয়। আমার এই ভিডিওটা রাষ্ট্র কেমন চলা উচিত এবং সরকারের কেন সতর্ক হওয়া উচিত সে উদ্দেশ্যেই আমার এই ভিডিওটা। নিশ্চয়ই যারা আমাকে পছন্দ করবেন না কিংবা কোনো রাজনৈতিক আদর্শের দালালি করতে করতে মানে চরম ভাবে একটি দলের চরম লেভেলের দালাল হয়ে গিয়েছেন, তাদের কাছে ভালো লাগবে না। কিন্তু আপনার অশনি সংকেতগুলো না জানলে সামনের পথ অন্ধকার। প্রথমত বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো নেই। বাংলাদেশের বিদ্যুতের অবস্থা, মানুষ এখন প্রত্যেকটি ঘরে ঘরে লোডশেডিং হচ্ছে। মানুষ বলা শুরু করেছে বিদ্যুৎ যায় না আসে, মানে আসে কখন। তৈল সমস্যার অনেক দিন পর সমাধান করতে গিয়েও তৈলের যে দাম বৃদ্ধি করেছেন মানুষ অস্বস্তিতে আছে। গ্যাসের দাম নতুন করে এখন বাড়ানোর চক্রান্ত চলছে। বাংলাদেশের দ্রব্যমূল্য থেকে শুরু করে সবকিছু নাগালের বাইরে। তো জনগণ আপনার সাথে থাকবে কেন? জনগণ আপনাদের কাছে কেন ভিড়বে? এই জনগণকে আপনি 5ই আগস্ট পরবর্তী যে নতুন বাংলাদেশ সেটার স্বপ্ন দেখাতে ব্যর্থ হয়েছেন। আপনারা বিরোধী দলকে রাজপথে নামাতে মানে বাধ্য করেছেন। বারবার তারা আপনাদেরকে আহ্বান জানানোর পরেও আপনারা তাদের প্রতি কোনো বিন্দু মাত্র গুরুত্ব দিচ্ছেন না। এখন এমন একটা পলিসিতে রাজনীতি যাচ্ছে, আমার তো মনে হচ্ছে নো রিটার্ন পলিসিতে চলে যাচ্ছে পলিটিক্যাল সেই এনভায়রনমেন্টটা। আবার মাঝে মাঝে দেখবেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব প্রায় একটা জনসভায় বক্তব্য দিয়ে বলে, যতদিন মানুষের পক্ষে কথা বলতে পারবো ততদিন সংসদে আছি, পারবো না বিদ্যাঙ্গুল দেখিয়ে বলে দিচ্ছে যে সেখান থেকে বের হয়ে চলে আসবে। আমি এই কথাটার একটা সারমর্ম খুঁজে পাওয়ার চেষ্টা করেছি। যেমন নির্বাচন হলো মাত্র 6 মাস, এখনই আমির জামাতের এই বক্তব্যের কারণটা আমার কাছে মনে হচ্ছে তিনি বিএনপিকে স্মরণ করিয়ে দিতে চান যে ফেসিবাদের পথে না গিয়ে আপনি একটু সুস্থ ধারায় রাজনীতি করুন এবং বাংলাদেশটাকে 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশের দিকে এগিয়ে নিয়ে যান। গণভোটের ভিত্তিতে বাংলাদেশটা গঠন করুন, আইন সংস্কার করুন। আজকের এই সংস্কারগুলো যদি না করেন, আমরা যদি ভিতরে কথা বলেও সমাধান না পাই, বাহিরে আন্দোলন করেও সমাধান না পাই, তাহলে হয়তো ওই ভিতরে আমরা আর বন্দী থাকবো না। আমার কাছে মনে হচ্ছে পার্লামেন্ট থেকেও একযোগে যে কোনো মুহূর্তে যে কোনো সময়, সেটা কখন কোন সময় পরিবেশ বলে দিবে, হয়তো বিরোধী জোট পদত্যাগ করেও সরকারকে একটা লাস্ট মুহূর্তের ওয়ার্নিং দিয়ে ফেলতে পারে যে না আর থাকবো না। তাতে বিরোধী জোটের কি ক্ষতি হবে আর উপকার হবে? প্রথম ক্ষতি হচ্ছে আপনার কাছে এমপিত্ব চলে যেতে পারে, একটা বিশেষ আপনার পদ পদবি পেলেন, এগুলো চলে যেতে পারে। উপকার হচ্ছে আজীবন মানুষ এই বিরোধী মতের রাজনীতিবিদদের যে স্ট্যান্ড, তারা যে সত্যিকার সংস্কার চেয়েছে, রাষ্ট্রের পরিবর্তন চেয়েছে, সেটা জাতির কাছে স্পষ্ট স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এখন যারা দুর্নীতি করতে চায় না তাদের কাছে এমপিত্ব মন্ত্রিত্ব বড় ইস্যু নয়। বিএনপির অনেক নেতার কাছে এমপি মন্ত্রিত্ব অনেক বড় কিছু হতে পারে, টেন্ডারবাজির জন্য, চাঁদাবাজির জন্য, দুর্নীতির জন্য, ক্ষমতা দেখানোর জন্য। জামাত ইসলামের এমপিদের তো এটা নয়, তো তাদের গেলেই বা কি থাকলেই বা কি। আমি সেখান থেকে মনে হচ্ছে এই সরকারের একটা টার্মে গিয়ে হয়তো জামাত সহ তাদের জোটের লোকেরা বেরো হয়ে আসে, কিন্তু সরকারকে কিন্তু তারা বারবার হুঁশিয়ার দিচ্ছে। যেমন এখন লং মার্চের ঘোষণা করেছে, তারপরে ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে। এরপরেও যদি সমাধান না হয় তাহলে তো হরতাল, অবরোধ, এ ধরনের কার্যক্রমে দেশটা চলে যেতে পারে। তো দেশের যদি অর্থনৈতিক অবস্থা খারাপ, তৈল, গ্যাস, বিদ্যুৎ সব সমস্যা শুরু হয়ে যায়, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ থাকে, আর বিরোধী জোটও যদি তাদেরকে সাহায্য না করে, সরকার যদি বিরোধী জোট থেকে আস্থা অর্জন করে সাহায্য নিতে ব্যর্থ হয়, তাহলে মধ্যবর্তী নির্বাচন আসন্ন
সরকারকে পদত্যাগ করতে হবে এবং বিএনপির পতন হয়ে পরবর্তীতে যারা আসবে সেটা রাজনীতির ইতিহাস বলে, যাদের মাধ্যমে পতন হয় তারাই পরবর্তীতে ক্ষমতায় আসে। যেমন এখন বিএনপি ক্ষমতায় আছে, একে ক্ষমতা ছাড়তে হলে জামাতের কাছেই ক্ষমতা ছেড়ে তারপরে যেতে। অতএব এই মধ্যবর্তী নির্বাচন হওয়াটাকে আপনারা কেউ মনে যদি না করেন যে হবে না, সেটাও ভুল, আর যদি মনে করেন হয়ে যাবে সেটাও ভুল। তবে এই দুই ভুলের মাঝে রাজনৈতিক যে কোনো কিছু ঘটে যাওয়া অসম্ভব। সরকারের সবচেয়ে ভালো দিকটা যদি সরকার করতে চায় তাহলে সবচেয়ে ভালো কাজটি হবে বিরোধী মত যে বিষয়ে আন্দোলন করছে সেই বিষয়গুলোকে সবার আগে সমাধান করা। আপনারা এই সংস্কারটা করে দেন, জাতিকে মুক্তি করে দেন, দেশবাসী জানুক যে বিএনপি পিআর পদ্ধতিতে আপার হাউস লোয়ার হাউস করেছে, বিএনপি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য করেছে, বিএনপি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য করেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করেছে, বিচার বিভাগকে স্বাধীন করেছে, প্রাইম মিনিস্টার থাকা অবস্থায় দলের প্রেসিডেন্ট থাকতে পারবে না এই আইন সংস্কার করেছে, সংবিধান সংস্কার করেছে। এগুলো যদি বিএনপি করে প্রকাশ্যে দেখাতে পারে তাহলে হয়তো এই সরকার শেষ পর্যন্ত টিকে থাকলেও থাকতে পারে। যদি সেটা না হয় তাহলে আমার এই ভবিষ্যৎবাণী লিখে রাখ, রাজনীতিতে অনেক কিছু ঘটছে, অনেক কিছু ঘটবে। আপনি মনে করতে পারেন যে এই বিএনপি চিরদিন ক্ষমতায় থাকবে, অনেকে 49 সাল পর্যন্ত সিদ্ধান্ত নিয়েও ফেলেছে, হয় শেখ হাসিনার মতো কত সাল জানি 44 না 42 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। এগুলো আসলে থাকা যায় না। যারা মনে মনে ভাবেন যে ইলেকশন হয়ে গিয়েছে ক্ষমতা থেকে পড়তে হবে না, না, 24-এও শেখ হাসিনা সংখ্যাগরিষ্ঠ মত নিয়ে ক্ষমতায় এসেছিল, 6 মাসের মধ্যে বিদায় নিতে হয়েছে। অতএব এই সরকার 6 মাসের জায়গায় 2 বছর, 1 বছর, 3 বছর কিন্তু পড়তেই হবে, কারণ আপনি যে উদ্দেশ্য নিয়ে ক্ষমতায় এসেছেন সেই উদ্দেশ্য আপনাকে দিয়ে বাস্তবায়ন হতো। এখন জামাত আসলে কি তাহলে খুব বেশি উপকার হবে? জামাত আসলে প্রথমত হবে বাংলাদেশের চোর বাটপার ডাকাতি সন্ত্রাসী এটা বন্ধ হবে, বাংলাদেশের দুর্নীতি বন্ধ হবে, বাংলাদেশের 2 নম্বরই পদ্ধতিতে কাজ করার লিমিট 100% না কমলেও 70%, 80%, 90% করতে তারা সক্ষম হবে এ বিশ্বাস আমার আছে। সে কারণে মানুষ বিএনপিকে যে কারণে ভোট দিয়েছিল সেই কারণগুলো আর সামনের দিনে, বিগত দিনে জামাত ক্ষমতায় না আসাটাও জামাতের জন্য হয়তোবা বারাকা ছিল আমার দৃষ্টিতে, আমি জানি না, যদিও তাদেরকে হারানো হয়েছে তারা ক্ষমতায়, কিন্তু এই যে বিএনপির জিনিসটাকে 17 বছরের পর অন্তত বাংলাদেশের জনগণের দেখার একটা ইচ্ছা বা আকাঙ্ক্ষা পরিপূর্ণ অপরিপূর্ণ ছিল, সেটা তো পূর্ণ হলো। এখন বিএনপির নতুন করছে দেখানোর আর কিছুই নেই। বিএনপিকে এখন দেখাতে হলে একমাত্র যে কাজ সেটা হচ্ছে সংস্কার, রাষ্ট্রটাকে একটা নতুন জায়গায় নিয়ে যাওয়া। সেখানে তারা দিন দিন ব্যর্থ হচ্ছে, সেখানে তারা বিরোধী দলকে গুপ্ত বলছে, সেখানে তারা বিরোধী দলের উপরে নতুন করে নির্যাতনের আভাস দিচ্ছে, সেখানে তারা কিছু দালাল নির্ভর কথাবার্তা দিয়ে রাজনীতি করাচ্ছে। এটা দিয়ে রাজনীতি হবে এই বাংলাদেশ থেকে অন্তত পক্ষে, আর যাই হোক সব হারিয়ে গেলেও জামাত শিবির হারিয়ে যাবে এটা আমার বিশ্বাস হয় না। অতএব প্রিয় বিএনপির নীতি নির্ধারণী ভাই বোনেরা, দেশটাকে ভালো পথে নিতে হলে আমি চাই নির্বাচন, পরবর্তী নির্বাচনটা হোক একটা গ্রাজুয়ালি পরিবর্তন, 5 বছর শেষ করেই যাতে আপনাদের বিদায়টা হয়, আবার প্রয়োজনে নির্বাচিত জনগণ করলে আসবেন, কিন্তু এর বাহিরে কোনো চিন্তা করতে গেলে, লম্বা রাজনীতি করতে চাইলে আপনারা টিকে থাকতে পারবেন না, যেটা অবৈধ পথ। অতএব নৈতিকতার মানদণ্ডে ফিরে আসুন, দেশটা একটা সঠিক পথে এগিয়ে যাক সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ।